আচ্ছা, শেয়ারড স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, জি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করি। গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করছিলাম সেটা হচ্ছে যে ফলস পজিশন মেথড বা রেগুলার ফলসি যাকে বলা হয়, সেই মেথডের দিয়ে কিভাবে একটা ইকুয়েশন দেয়া থাকলে তার রুটটাকে সলভ করা যায় সেটার ম্যাথমেটিক্যাল প্রসিডিউর আমরা দেখে আসছি। তো এই প্রসিডিউরগুলো যেটা মেইন সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রসিডিউরের জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। বাকি সবকিছুই আসলে স্টেপগুলো একই। গত ক্লাসের থেকে যদি আসি তাহলে আমাদের জন্য আরেকটু হবে। তো ফলস পজিশন মেথডের ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা ম্যাথ অলরেডি দেখে আসছি, আজকে আরেকটা ম্যাথের একটু ইজি একটা সলিউশন দেখব। সেটা হচ্ছে যে যদি আমাদের এরকম একটা ইকুয়েশন দেয়া থাকে তাহলে আমরা সেই ইকুয়েশনটাকে কিভাবে সলভ করব। ইকুয়েশনটা হচ্ছে যে 2x = log 10x + 7। তো এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, বা এটাকে আমরা বলতে পারি যে শুরুর দিকে বিভিন্ন ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম, তার মধ্যে এই ইকুয়েশন গুলাকে বলা যায় যে এটা হচ্ছে গিয়ে ট্রান্সেন্ডাল ইকুয়েশন, অর্থাৎ এগুলোতে শুধু এক্স এর পাওয়ার কিউব, x⁴, x⁹ এরকম কিছু না থেকে এটা হচ্ছে গিয়ে এক্স এবং লগ এক্স যুক্ত একটা ইকুয়েশন। এই টাইপের যদি কোনো ইকুয়েশন থাকে তাদেরও সলভ করা কিন্তু এই মেথডগুলোর মাধ্যমে সম্ভব, যেটা হয়তো নরমালি আমরা যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে হয়তো এক্স এর বিভিন্ন পাওয়ার যুক্ত ইকুয়েশনকে সলভ করতে পারি, কিন্তু এই টাইপের ইকুয়েশন আসলে নরমালি নরমাল ভাবে আমাদের জেনারেল নলেজ অনুযায়ী এই ইকুয়েশনগুলোকে আমরা সলভ করতে পারবো না। তো এই মেথডগুলা এই ক্ষেত্রেও কাজে আসে। তো এখানে কোশ্চেন যেটা সেটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন দেয়া থাকলে সেটার একটা রুট আছে 3 এবং 4 এর ভিতরে বলে দেয়া হইলো। তাহলে এখন এই ইকুয়েশনটাকে কিভাবে সলভ করা যায়, সেই রুটটা কত সেটা বের করতে হবে আমাদেরকে। তো যেটা করা হইলো সেটা হচ্ছে যে সবকিছু বাম পক্ষে নিয়ে ডান পক্ষে শূন্য করা হয়েছে। একটা 2x - log 10x - 7, এই সবকিছুকে বাম পক্ষে নিলে ডান পক্ষে আমাদের 0 পেয়ে যাব। সেই ইকুয়েশনটার নাম দিলাম আমরা fx। fx এর একটা ভ্যালুতে x = 3 বসাইতে হবে, আর একটা ভ্যালু x = 4 বসাইতে হবে। 3 যদি আমরা বসাই তাহলে এখানে ক্যালকুলেটরের হেল্প নিতে হবে। এই ইকুয়েশনটা লিখে ক্যালকুলেটরে লিখে সেখানে x = 3 বসাইলে আমরা পাবো -1.47, আর x = 4 বসাইলে আমরা পেয়ে যাব -0.397। তো একটা পজিটিভ একটা নেগেটিভ। গত ক্লাসে আমরা দেখে আসছি যে এই মেথডের জন্য পজিটিভ নেগেটিভ দুইটা মান লাগে, সেই দুইটা মান আমরা পেয়ে গেলাম। তার মানে এদের দুইজনের মাঝখানে একটা রুট আছে। এখন তারপরে কি করতে হবে, তারপরে আমাদের যে ফর্মুলাটা ছিল এই মেথডের জন্য, ফলস পজিশন মেথডের জন্য, সেই ফর্মুলাটা আমরা লিখে ফেলবো, afb - bfa / fb - fa। এবং এ কোনটা হবে বি কোনটা হবে সেটাও গত ক্লাসে বলা হয়েছে, অর্থাৎ ছোট যে মানটা সেই মানটা হচ্ছে গিয়ে এ, তার মানে 3 হচ্ছে গিয়ে আমাদের এ, আর 4 হচ্ছে গিয়ে আমাদের বি। আরে তাহলে 4 হচ্ছে গিয়ে আমাদের বি। তাহলে এফ এ হচ্ছে গিয়ে এই মানটুকু -1.47, আর এফ বি হচ্ছে গিয়ে আমাদের 0.397। তো সেই মানগুলো আমরা একটা একটা করে এখানে বসাইলাম, বসানোর পরে আমরা x1 এর মান পেয়ে যাব। তো যেটা বলে আসছিলাম গত ক্লাসে সেটা হচ্ছে যে যেই নতুন মানটা পাবো সেই নতুন মানটা অবশ্যই 3 এবং 4 এর মাঝখানে হবে, এবং এটা যদি না আসে তাহলে বুঝতে হবে যে কোথাও ভুল হচ্ছে। তো 3.78 আসলে 3 আর 4 এর মাঝখানে, তার মানে ইকুয়েশন মানে ক্যালকুলেশন ঠিকভাবে হয়ে গেছে। তো তারপরে যেটা যাচাই করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এইটার জন্য আমাদেরকে এই
3.78 এর জন্য fx এর মান কত সেটা আবার একটু বের করতে হবে। এখানে সেটা বের করা হয়েছে এবং বের করে সেটাকে নেগেটিভ পাওয়া গেছে। নেগেটিভ পাওয়া যাওয়ার কারণে আগে যার জন্য এই মানটা তো আমাদের নতুন বি হবে গিয়ে হচ্ছে গিয়ে এই 3.78। হ্যাঁ, এখন 3.78 কে নতুন বি ধরে আমরা এফ বি এর মানটা বের করলাম। এফ বি এর মানটা বের করে এখন হচ্ছে যে x2 বের করব। x2 বের করার পরে এখানে x2 বের করার পরেই থেমে গেছে। একটা জিনিস আমাদের মানে নলেজে শুরু থেকেই বলে আসতেছি যেটা, সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো ফাংশন বিভিন্ন শেপের হয়, সেই ফাংশনটা এক্স অক্ষকে যেখানে কাট করে সেটাই আমাদের সলিউশন, এবং এক্স অক্ষকে যেখানে কাট করে সেইখানে সেই ভ্যালুটা আসলে কত, মানে এক্সাক্ট যদি সলিউশন হয় তাহলে সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে এক্স অক্ষকে যেখানে কাট করে সেখানে ওয়াই এর ভ্যালুটা সবসময় কত হয়, কে বলতে পারবে? 0 স্যার, 0। জিরো স্যার। হ্যাঁ, গুড। তো এই ভ্যালুটা 0 হয় তাহলে আমরা যদি মানে সলিউশন যখন বের করি বিভিন্ন তো মেথড বের করি, এখন কোন একটা মান যদি এই মানটার খুব কাছাকাছি হয় তাহলে বোঝা যাবে যে এটা সলিউশনের খুব কাছাকাছি দিয়ে গেছে, এবং কোন একটা ফাংশনের এফএক্স এর ভ্যালু শূন্যর কাছাকাছি হওয়া মানে আসলে আমরা সলিউশনের খুব কাছে পৌঁছায় গেছি। এখন এই যে x2 এর বেলায় যেটা করা হয়েছে, যে যে মানটা পাওয়া গেছে 3.789, তার fx2 বের করা হয়েছে। fx2 বের করার পরে কত পাওয়া গেল? fx2 বের করার পরে পাওয়া গেছে পয়েন্টের পরে 4টা শূন্য, তারপরে 4 ওয়ান। পয়েন্টের পরে কোনো কিছুর মান যদি 4টা শূন্য চলে আসে তাহলে বুঝতে হবে যে সেটা শূন্যর খুবই নিকটে। এত নিকটে যে মানে আমাদের নরমাল যেসব মান নিয়ে আমরা ডিল করি সেই ডিলগুলোর মধ্যে এই মানটাকে আসলে আমরা গণার মধ্যেই ধরি না। সো এখানে এসে আসলে হিসাব থামাই দিছি, হিসাব থামাই দিয়ে এখানে বলতেছে যে এফএক্স এর মান যেহেতু একেবারে দশমিকের পরে 4টা ঘর পর্যন্ত মিলে গেছে, এর পরের মানটা আসলে বের করলে সেটা দশমিকের পরে 5 ঘর পর্যন্ত মিলবে বা 6 ঘর পর্যন্ত মিলে যাবে। সো এইখানে বলা যায় যে পরের রুটটা এই যে আমাদের x2 এর মানের কাছাকাছি চলে আসবে। এজন্য 2 নম্বর ইটারেশনে গিয়েই থেমে গিয়ে বলে দিছে যে 3.789 এটাই হচ্ছে গিয়ে আমাদের 3 দশমিক ঘর পর্যন্ত সলিউশন। কেউ চাইলে x3 বের করতে পারে, x3 বের করলেও 3 দশমিক পর্যন্ত অবভিয়াসলি এটা আসবে, কারণ fx এর যেই মান সেই মানটা শূন্যের আরো কাছে চলে যাবে, দশমিকের পরে 5 ঘর 6 ঘর পর্যন্ত। অত অত অ্যাকুরেসি আসলে নরমালি যেখানে 3 দশমিক পর্যন্ত ডিল করা হচ্ছে সেখানে দরকার নাই। তো এভাবে কোনো কোনো ক্ষেত্রে খুব দ্রুত মিলে যায়, প্রসিডিউর গুলো মিলে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে একটু টাইম লাগে। তবে যত অ্যাডভান্স মেথডে আমরা যাব তত দেখবো যে ইটারেশনের সংখ্যা কমে আসতেছে। এবং প্রথমে যেই মেথডটা আমরা শিখছিলাম সেই মেথডটা কোনটা ছিল? সেই মেথডটা ছিল আমাদের বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডে আসলে অনেকগুলা ধাপ দরকার হয়। রেগুলার ফলসি মেথডে বাইসেকশনের চেয়ে সাধারণত কম দরকার হয়, স্টেপের দরকার হয়। তো এই মেথডটা যেহেতু ডিটেলস দেখলাম, এখন আমরা একটু তাড়াতাড়ি আগাইতে চাই, কারণ হচ্ছে যে আমাদের আরো চ্যাপ্টার আছে, সবকটা চ্যাপ্টারেই আমরা একটু একটু করে করব। তো এখানে আসলে ডিটেলস এই চ্যাপ্টারটা বলার কারণ হচ্ছে যে এই চ্যাপ্টারে অনেকগুলা স্টেপ থাকে, স্টেপগুলা এবং ক্যালকুলেটরের কিছু ইউজ থাকে। কেউ একবার এই স্টেপগুলোর সাথে পরিচয় হয়ে গেলে এবং ক্যালকুলেটরের সাথে ক্যালকুলেটর দিয়ে দ্রুত ইউজ করা শিখে গেলে পরের যে চ্যাপ্টারগুলো ওই চ্যাপ্টারে আসলে এত কিছু বলতে হয় না। সো আমাদের থার্ড যে মেথড, সেই মেথডটার নাম হচ্ছে গিয়ে ইটারেশন মেথড। ইটারেশন মেথডে যেটা দরকার সেটা হচ্ছে যে এখানে আগের গুলাতে যেমন 2টা ভ্যালু দরকার হইতো, হ্যাঁ, আমাদের ফলস পজিশন মেথড বলি বা বাইসেকশন মেথড বলি, এ বি 2টা মেথড নিয়ে ডিল করতে হইতো। এইখানে আমাদেরকে সেরকম কোনো 2টা মেথড নিয়ে ডিল করতে হবে না, আমরা জাস্ট একটা ভ্যালু নিয়ে শুরু করলেই হবে। আচ্ছা, তো ইটারেশন মেথডের স্টেপগুলো কি? ইটারেশন মেথডের প্রথম স্টেপ হচ্ছে যে ফার্স্টে আমাদেরকে একটা ইকুয়েশন দেয়া থাকবে fx সমান সমান 0, এটা যে কোনো টাইপের ইকুয়েশনই হইতে পারে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফাংশনের
বাম পক্ষে শুধু এক্স কে নিয়ে আসব, আর ডান পক্ষে যা আসে বাকি যা এক্স যুক্ত যত যেভাবে যে ফর্মেই থাকুক না কেন বাকি এক্স যুক্ত বাকি অংশটুকু আমরা ডান পক্ষে রাখবো। যেমন কোথাও এরকম একটা ইকুয়েশন দেয়া আছে, হ্যাঁ, এফ এক্স, এটা মানে তো ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স সমান সমান 0। এখন এখানে বাম পাশে শুধু এক্স থাকতে হবে আর ডান পক্ষে যা যা এই এখান থেকে শিফট করার দরকার হয় তা শিফট করে আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন এটা কিন্তু অনেকভাবেই করা সম্ভব, এক একজন কিন্তু এক একভাবে আসতে পারে, এই এক্স কে রিপ্রেজেন্টেশন কিন্তু এক একভাবে আসতে পারে। যেমন এরকম আসতে পারে কারো, এই সেম ইকুয়েশন থেকে কারো এরকম আসতে পারে, কারো এরকম আসতে পারে। কিভাবে আমি একটু বলি। যেমন কেউ শুধু বাম পক্ষে এক্স কিউব রাখলো আর বাকি এই দুইটা টার্মকে ডান পক্ষে নিয়ে গেল, তাহলে এই পাশে +2 আসবে, -x² আসবে, তাই তো? আচ্ছা, এরপরে যদি কিউবিক রুট করে, তার মানে হচ্ছে গিয়ে x⁻⁻⁻, যদি দুইটার পাওয়ারে নিয়ে আসে তাহলে এই পাশে হয়ে যাবে x আর এই পাশে হবে গিয়ে কিউবিক রুট অফ 2 - x², যেটাকে এইভাবেও লেখা যায়, যে থার্ড যেটা আছে এই টার্মটাকে এইভাবে লেখা যায় যে 2⁻⁻⁻, আর এইভাবে লেখা সেম। আচ্ছা, একজন এভাবে করলো, সে ঠিক আছে। আরেকজন এখানে x² কে রাখলো, বাকি দুইজনকে ডান পাশে নিয়ে গেল। যেমন x² কে সে বাম পক্ষে রাখলো আর 2 আর x³ কে সে বাম পক্ষে নিয়ে গেল, সো ডান পক্ষে নিয়ে গেল, সো ডান পক্ষে +2 -x³ এরকম আসবে। এখন এইটাকে যদি x এর ফর্মুলা আকারে লিখতে হয় তাহলে উভয় পক্ষকে স্কয়ার রুট করতে হবে। x² এর উপর স্কয়ার রুট করলে এটা x চলে আসবে, আর আমার ডান পক্ষে কি আসবে, √2 - x³, এরকম আসতে পারে। সো এই যে দ্বিতীয় যে ফর্মটার কথা বলা হয়েছে সেই ফর্মটা এভাবে পাওয়া যায়। তৃতীয় ফর্মটাও, প্রথম ফর্মটাও এভাবে পাওয়া সম্ভব। এই দুইজনের থেকে x কমন নিতে পারে, x কমন নিয়ে 2 কে বাম পক্ষে নিয়ে যেতে পারে, x কমন নিলে এখানে x² কমন নিতে পারে, x² কমন নিলে হবে x², প্রথমটা থেকে থাকবে x, পরেরটা থেকে থাকবে 1, আর 2 বাম পক্ষে নিয়ে গেলে সেটা 2 চলে আসবে। সো সেখান থেকে আমরা এটা পেয়ে যাব 2 নিচে x+1, তার উপরে √ওভার করলে এই বাম পক্ষে x থাকবে আর ডান পক্ষে এটা চলে আসবে। তো যাই হোক, যে কোনো ভাবেই এটাকে রিপ্রেজেন্ট করা হোক, ধাপগুলো আমাদের একই রকম থাকবে। ধাপগুলোয় কি করতে হবে, ধাপগুলোয় প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি x এর একটা রুট ধরে নিতে হবে, x এর একটা রুট ধরে নিতে হবে। তবে এখানে ধরে নেওয়ার সাধারণত ক্রাইটেরিয়া বলে দেয়া থাকে যে এই শর্ত সাপেক্ষে ধরে নিতে হবে। তবে এখানে একটা জিনিস এনশিওর করতে হবে, এই জিনিসটা এনশিওর না করলে এই মেথডটা দিয়ে আমার ইকুয়েশনকে সলভ করা যাবে না। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে যে φ'(x) is less than 1 হইতে হবে। আচ্ছা, φ' মানে কি? প্রাইম মানে কোনো কিছুর উপরে এই যে প্রাইম চিহ্নটা এরকম একটা যদি চিহ্ন থাকে, এই প্রাইম চিহ্ন মানে হচ্ছে গিয়ে একবার ডেরিভেটিভ করতে হবে, এটার মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে বুঝতেছো যে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করে দেখতে হবে যে যে মানটা পেলাম সেটার মডুলাস, মডুলাস মানে হচ্ছে যে অর্থাৎ পজিটিভ মানটুকু নিয়ে হিসাব করতে হবে, ডিল করতে হবে, সেই পজিটিভ মানটা একের চেয়ে কম আসে কিনা। তো φx কোনটা? φx হচ্ছে যে ডান পাশে যতটুকু পাইছে, বাম পক্ষে x কে নেয়ার পরে ডান পাশে যতটুকু রয়ে গেছে, যেমন এই ইকুয়েশনের ক্ষেত্রে 2/1/x, এই ইকুয়েশনের ক্ষেত্রে 2 - x²/1/3, এই যে মানটা, এই মানটা হচ্ছে গিয়ে আমার φx। একে ডেরিভেটিভ করার পরে যা পাওয়া যায় তার মডুলাস নিয়ে দেখতে হবে যে সেটা একের চেয়ে কম কিনা।
আর হচ্ছে যে এই মেথডে আমরা স্টপ হব কোথায়? এই মেথডে স্টপ হওয়ার সূত্র হচ্ছে যে যদি আমরা n তম বার ডেরিভেটিভ করি, ধরা যাক n এর মান হচ্ছে 5, তাহলে পঞ্চম মান এবং চতুর্থ মান n এবং n-1 এততম মান x এর পঞ্চমতম মান এবং x এর চতুর্থ মান, এই দুইজনের বিয়োগফল যদি আমাদের কে একটা সংখ্যা দেয়া থাকে, সেই সংখ্যার সাথে এপসাইলন মানে হচ্ছে গিয়ে এটার এখানে একটা টলারেন্স লিমিট দেয়া থাকে, এপসাইলন বলে দেয়া থাকে যে এতখানি অ্যাকুরেসি আমরা চাই, সেই অ্যাকুরেসির মধ্যে যদি থাকে তখন এই মেথডটা স্টপ করা হয়। এগুলো তো থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো নরমালি দেখে বোঝা কঠিন। আমরা একটা ম্যাথ সলভ করি, ম্যাথ সলভ করলে আমাদের কাছে সব ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে। ওকে, সো ইটারেশন মেথডের একটা এক্সাম্পল হচ্ছে কি এটা, যে ফাইন্ড এ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন। যে ইকুয়েশনটা দেয়া আছে সেই ইকুয়েশনের একটা রিয়েল রুট বের করো ইটারেশন মেথডে ইন দ্য ইন্টারভাল অফ 0 to 1। এটা হচ্ছে গিয়ে আমাদের গিভেন রেঞ্জ। এটা হচ্ছে গিয়ে গিভেন রেঞ্জ। তো এই রেঞ্জের ভিতরে আর অ্যাকুরেসি বলে দেয়া আছে যে 10⁻⁻⁴, এই এতটুকু অ্যাকুরেসির ভিতরে থাকতে হবে। আচ্ছা, প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে যে 1 নম্বর ধাপ হচ্ছে যে x সমান সমান φx, এই ফর্মে ইকুয়েশনটাকে নিয়ে যাইতে হবে। ওকে, ইকুয়েশন হচ্ছে গিয়ে এটা। আমরা কি করলাম? আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে x³ এই ইকুয়েশনটাকে এইভাবে আগে লিখলাম, x³ + x² সমান সমান হচ্ছে গিয়ে 1। তারপরে যেটা করলাম, এই দুইজন থেকে x² কে কমন নিলাম। x² কে কমন নিলে কি পাবো? প্রথমটায় থাকবে x, পরেরটায় থাকবে হচ্ছে 1, সমান সমান হবে আমাদের 1। এরপর আমরা x² কে বাম পক্ষে রাখলাম আর বাকি সবকিছু ডান পক্ষে নিয়ে গেলাম। 1 + x + 1। তারপরে হচ্ছে এখন তাহলে x সমান সমান কি পাবো? x সমান সমান উভয় পক্ষকে রুট করতে হবে। রুট করলে পাবো 1/x + 1। তাহলে এখন আমাদের এই ইকুয়েশনটা বাম পক্ষে x আছে আর ডান পক্ষে x এর একটা সমীকরণ আছে, এটা হচ্ছে φx। তাহলে এতটুকু হচ্ছে আমাদের φx। এটা 1 নম্বর ধাপ। φx পেয়ে গেলাম, তাহলে এতটুকু আমাদের φx 1/x √x + 1, এটা হচ্ছে φx। সেই φx কে আমরা রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, রাইট? এখন কোনো কিছুর নিচে একটা পাওয়ার থাকা মানে সেটাকে উপরে নিয়ে গেলে আমরা লিখতে পারি টু দি পাওয়ার -হাফ। সো 1/√x + 1 কে লিখতে পারি x + 1 টু দি পাওয়ার -হাফ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে φx কে খুঁজে বের করা। φx তো এখানে বোঝা যাচ্ছে, ডান পক্ষে যা পাওয়া যাবে সেটাই φx। আচ্ছা, φx খুঁজে পাওয়ার পরে তৃতীয় কাজ হচ্ছে যে φ'(x) এটাকে বের করা। φ'(x) φ'(x) মানে কি? φ'(x) মানে এই যে φx যেটা আছে সেটাকে ডেরিভেটিভ করতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে সূত্র হচ্ছে কি x⁻n এর সূত্র, ddx of x⁻n। কার মনে আছে সূত্রটা? প্রথম ক্লাসে আলোচনা করছিলাম মনে হয়। স্যার এখানে nx⁻n-1, এটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন অফ x। তাহলে এটা x + 1, ভিতরে x + 1টাকে প্রথমে কল্পনা করতে হবে যে এইটুক হচ্ছে গিয়ে x। তাহলে এখানে n কত? n হচ্ছে গিয়ে -হাফ। তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, আগে একটা -হাফ পাবো, তারপরে যাকে x হিসেবে কল্পনা করছি তাকে নিয়ে আসবো x + 1
তারপরে মাইনাস হাফ মাইনাস ওয়ান, কারণ এন হচ্ছে মাইনাস হাফ মাইনাস ওয়ান। এটা তার সাথে গুণ করতে হবে, যাকে এক্স ধরছি তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে ভিতরের এই টার্মটাকে। ভিতরে আছে এক্স প্লাস ওয়ান, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় ওয়ান, আর ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় জিরো। তো ভিতরের পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, সেটা এটার সাথে গুণ হবে, মানে ওয়ান দিয়ে গুণ হবে। ওয়ান দিয়ে গুণ হওয়ার কারণে এটাকে লেখা যা না লেখাও থাকে, কারণ এখানে এটাকে লেখা হয় না। কিন্তু ভিতরে যদি টু এক্স প্লাস ওয়ান থাকতো তাহলে কিন্তু এখানে দুই যোগ শূন্য আসতো, তখন কিন্তু দুই দিয়ে আবার পুরাটা গুণ হইতো। এটা বললাম এই কারণে যে সব অঙ্কেই যে এরকম থাকবে তা কিন্তু না, কোন অঙ্কে একটু এদিক সেদিক থাকতে পারে। তো ডিফারেন্সিয়েশন ভালো করে জানতে হবে, সোজা কথায় ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা জানতে হবে। মাইনাস হাফ, এই মাইনাস হাফ হচ্ছে কি এইটা, এক্স প্লাস ওয়ান, সেই এক্স প্লাস ওয়ান হচ্ছে এইটা, আর হাফ মাইনাস ওয়ান মানে হচ্ছে 3/2, মাইনাস হাফ মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস 3/2। এখন এতটুকু পেয়ে গেলাম আমরা। এতটুকু পেয়ে যাওয়ার পরে সেটাকে আসলে কি হিসেবে লিখতে পারি আমরা? এখন একটা জিনিস সবসময় বলে রাখি, 1 টু দি পাওয়ার এনিথিং, এনিথিং, এন এর মান যা খুশি তাই হোক, এন 1 টু দি পাওয়ার এনিথিং ইজ 1। ওকে, একের উপর যাই পাওয়ার থাকুক সেটার মান অলওয়েজ এক আসবে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় কাজটা কি ছিল? দ্বিতীয় কাজটা হচ্ছে গেল 5' x বের করা এবং তারপরে দেখা যে এটার পজিটিভ মানটা একের চেয়ে কম কিনা। আচ্ছা, এইখানে আমরা একটু খেয়াল করি যে এখানে আসলে কি হইতেছে। এইটাকে এইভাবে লেখা যায়, হাফ তো হাফ, ঠিক আছে, মাইনাস, সো এই ওয়ান, উপরের ওয়ানটা হচ্ছে গিয়ে এই ওয়ানটা, নিচের দুই হচ্ছে গিয়ে এই দুইটা, সামনের যে মাইনাস সেই মাইনাস হচ্ছে গিয়ে এইটা, আর এক্স টু দি এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস 3/2 এটা আছে এটার উপরে, নিচে যদি আমরা নিয়ে যাই তাহলে প্লাস 3/2 আসবে। অর্থাৎ এইটাকে, ওই টার্মটাকে এভাবে লেখা যায়, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার প্লাস 3/2। এখন 3/2 কে আবার এইভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে 1 প্লাস এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3, তার সাথে হচ্ছে হাফ গুণ। এই হাফ মানে কোনো কিছুর উপর হাফ থাকা মানে হচ্ছে কি একটা রুট আছে, হাফটাকে আমরা রুট চিহ্ন দিয়ে রিপ্লেস করতে পারি, আর এইটার সাথে যে 3 আছে সেই 3কে এখানে লেখা হয়েছে। তো পুরা এই পুরা রাশিটাকে এইভাবে লেখা হয়েছে। লেখা হওয়ার একটা কারণ আছে, কারণ আমাদেরকে একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে এটার মানটা কি একের চেয়ে বড় না ছোট, এই রেঞ্জের ভিতরে। আচ্ছা, এই রেঞ্জের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বসাইলেই আমরা মোটামুটি টের পেয়ে যাব যে কি ঘটতে চলতেছে। শূন্য যদি এখানে বসাই তাহলে কি হবে? শূন্য যদি এখানে বসাই তাহলে পাবো 0+1, 0+1 মানে 1, 1 কিউব মানে 1, 1 কিউবের উপর রুট মানেও 1। সো ওভারঅল এটা পাইলাম 1, আর হচ্ছে যে 2 এর সাথে 1 গুণ হইলে হবে নিচে 2 আর উপরে 1, নিচে 2 আর উপরে 1 মানে হচ্ছে হাফ, হাফ মানে হাফ তো অবশ্যই 1 এর চেয়ে কম, হাফ মানে 1 এর অর্ধেক। আর মডুলাসটার হিসাব আসতেছে যে এটা পজিটিভ, এটা সবসময় পজিটিভ হিসাব করতে হবে, মাইনাস থাকলেও সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ মডুলাস চিহ্ন দিয়ে হিসাব করতে হবে। তো এইভাবে আমরা বুঝতে পারলাম শূন্য বসাইলে এটার মান এক, একের চেয়ে ছোট আসে। আচ্ছা, এক বসাই, এক বসাইলে কি হবে? এক বসাইলে হবে 1 যোগ 1 2, 2 এর উপর কিউব, হ্যাঁ, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, 8 কে রুট ওভার করলে ধর 9 কে যদি রুট ওভার করি তাহলে কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। 8 কে রুট ওভার করলে 3 এর চেয়ে কিছু কম হবে। তো 3 এর চেয়ে কিছু কম সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে, যদি 3 কে 2 দিয়ে গুণ করতাম তাহলে 6 পাইতাম। ধরলাম 3 এর চেয়ে ছোট একটা সংখ্যা, মোর অর লেস, হ্যাঁ, ধরে নিলাম 2.5 পাইলাম। 2.5 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে গিয়ে 5, সো 1/5, 1/5 মানে হচ্ছে 0.2, এটাও 1 এর চেয়ে ছোট।
তার মানে এক্স এর মান যত বাড়বে না, শূন্য থেকে যত বাড়বে তত আসলে এই মানটা বড় হইতে থাকবে, নিচের মানটা বড় হইতে থাকবে, আর নিচের মানটা বড় হইতে থাকলে কোনো কিছুর হর বা ডিনোমিনেটর যদি বড় হয় সেই সংখ্যাটার মান আসলে কমে আসে। এটা সব সময় এই সংখ্যাটা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দুইটাই বসায় দেখলাম যে এটা সব অবস্থাতেই একের চেয়ে কম আসে। তো রেঞ্জের ভিতরে মাইনাসটা কই গেল? বললাম তো যে এই যে মডুলাস চিহ্ন আছে, সেই মডুলাস চিহ্ন মানে হচ্ছে যে ফাংশনটার শুধু পজিটিভ ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে, মাইনাস হিসাবে আসবে না। বুঝলাম। সো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বসায় একবার দেখে নিলেই হবে, বা মোর অর লেস একটা মাথায় হিসাব করে নিলেই হবে যে এই মানটা একের চেয়ে কম আসতেছে কিনা। একের চেয়ে কম এটা বোঝা, ফাংশনের দিকে তাকাইলেও অনেক সময় বোঝা যায় যে মানটা একের চেয়ে কম হয় কিনা। রাফলি কিছু ভ্যালু বসায় ইজিলি চেক করা যায়। এখানে চাইলে কেউ ক্যালকুলেটরের সাহায্য নিতে পারে, কোনো ব্যাপার না। তো যেহেতু এই শর্তটা ফুলফিল করছে সেহেতু এখন ইটারেশন মেথডে আগাইতে পারবো। কোথাও যদি এই শর্ত ফুলফিল না হয় তাহলে ইটারেশন মেথডে আগায় লাভ নেই, তখন অন্য কোনো মেথডের আশ্রয় নিতে হবে। যেমন আগের মেথডগুলোর আশ্রয় নেওয়া যায়, বা পরে যে মেথডগুলো শিখবো আমরা সেগুলোরও হেল্প নিতে পারি। আর একটা জিনিস এখানে যেটা বললাম যে এই যে 1 বসানোর পরে আসলে এই মানটা আমরা পাইছি, এই মানটাকে ওরা হিসাব করছে, এই ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেই ভ্যালুটাই হচ্ছে গিয়ে আমাদের কে। এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে মানে এই যে সর্বোচ্চ মান 1 বসায় যে মানটা পাইলাম সেটা হচ্ছে 1/2√8। 2√8 মানে 4, রুটের ভিতর 4 আছে আর একটা 2 আছে, 4√4 মানে 2, সেই 2 আর এই 2 গুণ করে 4 লেখা হয়েছে, আর ভিতরে যে √2টা ছিল সেই রুটটাকে আলাদা করে লেখা হয়েছে। এই মানটাকে কে বলা হয়? কে সংখ্যাটা আসলে কি? কে সংখ্যাটা হচ্ছে গিয়ে যে এইখানে একটা কে টার্ম আছে, এই কে টার্মটা হচ্ছে গিয়ে এটা। এটা কখন লাগে? এটা লাগে হচ্ছে গিয়ে যখন আমরা অ্যাকুরেসি টেস্ট করব, যে আমাদের সর্বোচ্চ মানে লাস্ট ধাপে পৌঁছায় গেছে কিনা, সেই অ্যাকুরেসি টেস্ট করার সময় এই কে মানটা লাগে। এই জন্য এখানে এই কে মানটাকে বের করতে বলছে। সো কোথাও যদি এরকম কে বের করা সম্ভব হয় তাহলে কে সমান সমান কত সেটা বের করতে হবে, কোথাও যদি অ্যাকুরেসি টেস্ট করতে হয় তখন। আচ্ছা, সো এইটাকে ইউজ করে ওরা অ্যাকুরেসি এপসাইলন, মানে যে অ্যাকুরেসির একটা মানও কিন্তু দিয়ে দিছে 10⁻⁻4। সেই 10⁻�4টার সাথে কে বসায় লাস্টে বলছে যে এই যখনই দুইটা মান পরপর দুইটা মানের ডিফারেন্স 0.0004 এর কম চলে আসবে তখনই আমরা থেমে যাব। এখন এই অঙ্কের ধাপগুলো আসলে খুবই সোজা। সেই সোজা হচ্ছে যে সেই সোজা কিভাবে এই ইকুয়েশনটা নিতে হবে, অর্থাৎ x সমান সমান 5x এটাকে নিতে হবে। x সমান সমান 5x এখানে আমরা কত পাইছি? আমরা x সমান সমান কত পাইছি? 1/√x + 1। হ্যাঁ, সেটা আগে একবার লিখলেই চলবে, বা ক্যালকুলেটরে ওই যে গত ক্লাসে যেভাবে দেখাইছি সেইভাবে ক্যালকুলেটরে আমরা এই ইকুয়েশনটাকে লিখে ফেলবো। লিখে ফেলার পরে এই 0 আর 1 যে ইন্টারভালটা আমাদের দেয়া থাকবে সেই ইন্টারভালের মধ্যে যে কোনো একটা মান নিব। এখানে কোনো বাধ্যবাধকতা নাই। এখানে ওরা একটা মান নিছে, মোটামুটি হিসাব করে একটা মান নিছে। কেউ অন্য কোনো মান নিয়েও শুরু করতে পারে, কারো দূরে হইতে পারে, কারো কাছে হইতে পারে, হয়তো ধাপ দুইটা বেশি হবে বা দুইটা কম হবে। তো ওরা একটা মান নিছে 0.75। এই ইকুয়েশনে ওরা 0.75 কে বসাইছে এক্স এর জায়গায় 0.75, শুধু ডান পক্ষে বসাইতে হবে। হ্যাঁ, কারণ বাম পক্ষ আমাদেরকে রেজাল্টটা দিবে। প্রথমবার বসানোর সময় এটাকে লিখবো x1। তো নিচে কি পাবো? নিচে পাবো হচ্ছে গিয়ে 1/√1 + 0.75। 1 + 0.75 মানে 1.75। 1.75 করে এই সংখ্যাটার মান পাওয়া গেছে হচ্ছে গিয়ে 0.75593। এটা হবে আমাদের x1। x2 বের করার সময় কি করতে হবে? সমীকরণের ডান পক্ষে এবার x1 অর্থাৎ আগের ধাপে যে রেজাল্টটা পাইছি সেটাকে বসাবো। x1 কি পাইলাম? x1 পাইলাম 0.75593। সেটা কার সাথে যোগ হবে? একের সাথে যোগ হবে। একের সাথে এতটুকু যোগ হইলে 1.75593। সেটাকে রুট ওভার করতে হবে। রুট ওভার করে 1/√1
যে রেজাল্টটা সেটা বের করতে হবে, সেটা বের করলে এটা আসবে। আর এখানে 0.75 এর কিসের ভিত্তিতে বসালাম? এটা গেস, অনুমান, এটার কোনো ভিত্তি নাই। জি স্যার। একটাই হচ্ছে কথা, সেটা হচ্ছে এই যে ইন্টারভালটা দেয়া আছে, এই ইন্টারভালের ভিতরে কোনো একটা সংখ্যা নিতে হবে। ঠিক আছে, এটা যে কেউ যে কোনো কিছু নিতে পারে। জি স্যার। তো এই x1 এর জায়গায় x1 বসাবো, আগের বারে যে মানটা পাবো সেটা আবার এই ইকুয়েশনে বসাবো, সেটা ইকুয়েশনে বসায় নতুন একটা মান পাবো, নতুন একটা মান পেলে x2 দিয়ে আবার x3 বের করব, x3 দিয়ে x4 বের করব। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত দুই জনের মধ্যে পার্থক্য 0.0004 বা তার চেয়ে কম না হয়। এইখানে দুইটা বিয়োগ করলে দেখা যাইতেছে যে x3 আর x2 বিয়োগ করলে দেখা যাইতেছে যে 0.00028 পাওয়া গেছে। 0.00028 পাওয়া মানে হচ্ছে সেটা 0.0004 এর চেয়ে কম। এটা একটু তাকাইলে বোঝা যায় যে 3 ঘর পর্যন্ত মিলে গেছে। হ্যাঁ, চতুর্থ ঘর দুইটার মধ্যে ডিফারেন্স কত? একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 9, তাহলে ডিফারেন্স হচ্ছে গিয়ে 3। তো চতুর্থ ঘরের ডিফারেন্স 3 মানে হচ্ছে যে আসলে এখানে 4 নম্বর ঘরে গিয়ে পার্থক্য হবে এবং এটা 3 এর পার্থক্য হবে। আর আমাদের সর্বোচ্চ পার্থক্য 4 হইলেও চলতো, সেখানে এখানে পার্থক্য 3 হয়ে গেছে, সো এখানে থেমে যেতে পারবে। একটু মানে কমন সেন্স খাটাইলেও কিন্তু মানে যোগ বিয়োগ না করে, ক্যালকুলেটর সরাসরি ব্যবহার না করে সংখ্যার দিকে একটু নজর দিলেও অনেক কিছু টের পাওয়া যায়। তো এখানে কিন্তু বিয়োগ না করেও এই জিনিসটা বোঝা সম্ভব যে দশমিকের পরে 4 ঘরে ডিফারেন্স আসছে এবং সেই ডিফারেন্সটা 3 এর, আর আমাদের সর্বোচ্চ ডিফারেন্স 4 হইলেও চলতো, তার মানে এখানে এখন থেমে যাওয়ার টাইম আসছে। কেউ কেউ হয়তো 0.5 দিয়ে শুরু করতে পারতো, 0.5 দিয়ে শুরু করলে হয়তো তাকে আরো 2টা ধাপ বেশি করতে হইতো। তো এইটা খুব বেশি বড় কিছু না, কারণ ক্যালকুলেটরে একবার আমরা ফাংশনটা লিখে x এর মান খালি বিভিন্নটা দিব আর আউটপুটটা এখানে লিখব, আর পরের বার ইউজ করার সময় x এর জায়গায় অ্যানসার দিয়ে দিব, তাইলেই হইতো। সেইভাবে ইটারেশন মেথডে ইয়ে করা যায়। আরেকটা ইটারেশন মেথডের এক্সাম্পল একটু দেখা দরকার। এখানে একটু ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে যে একটা ফাংশন এরকম দেয়া হইলো, হ্যাঁ, 2x minus 3 equal cosine of x, এবং ইন্টারভালটা দিয়ে দিল 3/2 থেকে π/2। পাই যেটা, এটার মান কত কে বলতে পারবে? 0.1416। 3.1416। 7 divided by 22. আচ্ছা, আমরা সংখ্যায় মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি আর কি। হ্যাঁ, ক্যালকুলেটর তো পাই বাটনটা আছে, ইউজ করতে চাইলে পাই বাটনটা ইউজ করাই ভালো। জাস্ট একটা হিসাব দেওয়ার জন্য যে আসলে ঘটনাটা এখানে কি ঘটতেছে। 3/2 মানে কত, দশমিকে কত কে বলতে পারবে? হ্যাঁ, 3/2 মানে 1.5, দেড়। 3কে 2 ভাগ করলে 3কে 2 ভাগ করলে কত পাওয়া যাবে? 3 রে যদি 3টা আমরা যদি 2 ভাগ করে 1.5. 1.5। এক ভাগে কয়টা আম পাবেন? 1টা করে আম পাবেন। আম দিয়া চিন্তা করবেন বা টাকা দিয়া চিন্তা করবেন, 3 টাকারে 2 ভাগ করলে কত পাবেন, দেখবেন হিসাবে জীবনে ভুল হবে না। কখনো যদি অঙ্ক মিলাইতে অসুবিধা হয়, টাকা দিয়ে চিন্তা করবেন যে এত টাকা পাইতাম, এখন সেটারে এত ভাগ করা হয়েছে, তখন দেখবেন যে জীবনে ভুল হবে না। টাকা পয়সার হিসাব মানুষ খুব ভালো পারে, অশিক্ষিত মানুষ যারা তারাও খুব ভালো পারে। আপনারা তো সবাই শিক্ষিত মানুষ। 3 রে 2 ভাগ করলে পাওয়া যায় 1.5, আর 3.1416 রে 2 ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে 1.5708 বা এই টাইপের কিছু। হ্যাঁ, আচ্ছা, তো মানে বোঝানোর চেষ্টা করলাম যে রেঞ্জটা আসলে কোথায়। ভগ্নাংশ দিয়ে লিখলে অনেক সময় সংখ্যা সম্পর্কে আইডিয়া করা যায় না।
দশমিক দিয়ে লিখলে সংখ্যা সম্পর্কে আইডিয়া করা যায়। এটা মানে হচ্ছে 1.50 আর এটার মানে হচ্ছে 1.57। মানে আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা কিন্তু এর মধ্যে আসবে। 1.51, 1.52, 1.53, 1.54, 1.55, 1.56 অথবা 1.57 এর ভিতরে কোথাও আমাদের রেজাল্টটা আছে। এটুক বোঝানোর জন্য এই ভাগগুলা বললাম। আচ্ছা, এখন আসি সলিউশন কিভাবে করব। ধাপ মনে আছে নাকি সবার? প্রথম ধাপ হচ্ছে ফাই সমান সমান ফাই এক্স, এটা বের করো। ওকে, তো ফাই সমান এক্স সমান সমান ফাই এক্স এই আকারে লিখতে হবে। তো এক্স কে বাম পাশে রাখলাম আর বাকি সব ডান পাশে নিয়ে গেলাম। 3 কে ডান পাশে নিয়ে গেলে এটা পজিটিভ হয়ে যাবে, হবে এক্স প্লাস 3 cos x প্লাস 3। আর এক্স কে বাম পাশে রেখে 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে এই পাশে একটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ হাফ কোসাইন এক্স প্লাস 3। এতটুকু হচ্ছে আমাদের ফাই এক্স। ওকে, জি স্যার। গুড। এখন তাইলে দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হচ্ছে ফাই প্রাইম এক্স বের করতে হবে। এটাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে এটার মডুলাস নিতে হবে। মডুলাস মানে হচ্ছে শুধু পজিটিভ মানটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু ডিফারেন্সিয়েশনে আসি। ডিফারেন্সিয়েশন জানা থাকা লাগবে। এখানে x সমান সমান ফাই এক্স এর দুইটা পার্ট আমরা বলতে পারি। একটা হচ্ছে গিয়ে হাফ, হাফ দিয়ে যদি দুই পক্ষ দুইটা সংখ্যা আছে আমাদের বা দুইটা টার্ম আছে তাদেরকে গুণ করে দেই, তাহলে একটা হচ্ছে গিয়ে হাফ কোসাইন এক্স আর 3 এর সাথে হাফ দিয়ে গুণ করলে হবে 3/2। এখন এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করব। কোসাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি এটা কে বলতে পারবে? সাইন এক্স। শিওর? জি স্যার। গুগল আছে? গুগল আপনার কম্পিউটারে, মোবাইলে? মাইনাস সাইন এক্স হবে। পাওয়া গেছে একজন। কোসাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স। এইটাকে ডি ডিএক্স অফ, এটা যদি আমরা করি তাহলে কোনো এক্স এর টার্মের সাথে কোনো যদি থাকে আমাদের কনস্ট্যান্ট মানে ধ্রুব সংখ্যা থাকে, সেই ধ্রুব সংখ্যাটার ডিফারেন্সিয়েশন হয় না, সেটা বাইরে চলে আসে। আর এক্স যুক্ত যে টার্মটা তার ডিফারেন্সিয়েশন হয়। কোসাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে মাইনাস সাইন এক্স। আচ্ছা, আর 3/2 কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে? 0 0। 0 পাওয়া যাবে। তাহলে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে কি এটা। এখন 5 প্রাইম এক্স এর সাথে কি আছে? একটা মডুলাস আছে। তার মানে এই মাইনাসটা আসলে হিসাবে না রাখলেও চলতেছে। 5 প্রাইম এক্স এর মডুলাস হচ্ছে গিয়ে আমাদের, যদি আমরা মডুলাস হিসাব করি তাহলে মাইনাস চিহ্ন বাদ দিয়ে খালি পজিটিভ ভ্যালুটা নিয়ে চিন্তা করতে হবে। পজিটিভ ভ্যালু, হাফ তো হাফই, এটা পজিটিভ, এটা পজিটিভ সব সময়। আর মডুলাস অফ সাইন এক্স এটা নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন সাইন এক্স এর একটা সর্বোচ্চ মান আছে আর সর্বনিম্ন মান আছে, কে বলতে পারবে? জি স্যার 360 আর 0 মনে হয়। কেউ কিছু বলবে? স্যার 0 360 নাকি স্যার? জি না, কখনো সাইন কার্ভ দেখতে কেমন কেউ দেখছে? সাইন ওয়েভ দেখতে কেমন? জি স্যার। তরঙ্গ তরঙ্গ স্যার, উপর নিচে স্যার। এটা সাইন এক্স এর কার্ভ। হ্যাঁ, শুধু সাইন এক্স এর কার্ভ এটা। এটার এই সর্বোচ্চ মানটা হচ্ছে কি এই মানটা, আর সর্বনিম্ন মানটা হচ্ছে কি এই মানটা। যদি সাইন, কোথাও যদি সাইন এক্স থাকে তাহলে, শুধু সাইন এক্স যদি থাকে তাহলে তার সর্বোচ্চ মান, এই পজিটিভ দিক থেকে সর্বোচ্চ মানটা হচ্ছে গিয়ে 1,
আর নেগেটিভ দিকে তার সর্বনিম্ন মানটা হচ্ছে গিয়ে -1। কোথাও যদি 10 sin x থাকে তার মানে হচ্ছে যে এটা সর্বোচ্চ মান 10 গুণ 1 মানে +10, আর সর্বনিম্ন মান হচ্ছে গিয়ে 10 গুণ -1 তার মানে হচ্ছে -10। বুঝা গেছে ব্যাপারটা? তো শুধু জি sin স্যার। x এর সর্বোচ্চ মান কত? 1। 1 সর্বনিম্ন মান কত? -1। যদি মডুলাস নেই এর ভিতরে থাকবে, তাই না? এর ভিতরে কি আছে? -1 থেকে +1 এর মধ্যে কি আছে? -0.8 আছে, -0.5 আছে, -0.2 আছে, +0.5 আছে, +0.9 আছে, কিন্তু যাই নেই সবটা একের ভিতরে আছে। তো এই মানটার সর্বোচ্চ যদি 1ও ধরি, এটা কত দিয়ে গুণ হচ্ছে? হাফ দিয়ে গুণ হচ্ছে। যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন যেই মানে পৌঁছাক হাফ দিয়ে গুণ হয়ে এটা তো হাফ হয়ে যাবে। আর যদি ছোট কিছু হয় তাহলে তো আরো ছোট হবে। তার মানে কি এই মানটা সবসময় 1-এর চেয়ে কম। যেহেতু এটা 1-এর চেয়ে কম তার মানে এই অঙ্কে ইটারেটিভ মেথড ইউজ করা যাবে। ওকে, তাহলে ইটারেটিভ মেথড আমরা ইউজ করা শুরু করি। এখন এই ম্যাথটায় আবার কি করছে? এই ম্যাথটায় ওই যে বললাম যে যে কোনো কিছুই ধরতে পারে। হ্যাঁ, কোনখান থেকে শুরু করব, এক্স কত ধরবো, যে কেউ বলতে পারে এই রেঞ্জের ভিতরে যা খুশি তাই ধরা যাবে। 1.55 ধরা যাবে, 1.51 ধরা যাবে, 1.57ও ধরা যাবে, যে কোনো কিছুই ধরা যাবে। ওরা ধরছে কি, ওরা অঙ্কের জন্য ধরছে 1.5। তো ধরছে, ভালো কথা। সেটা কোথায় বসাবে? সেটা এই ইকুয়েশনে বসাবে। প্রথমবার হাফ কোসাইন 1.5 প্লাস 3। এই কোসাইন 1.5 যখন লিখতে হবে তখন মনে রাখতে হবে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিতে হবে। অ্যাঙ্গেলের ক্যালকুলেটরের কিছু মোড আছে, হ্যাঁ, সেই মোডের মধ্যে অ্যাঙ্গেলের গুলার 3টা মোড আছে। একটা হচ্ছে গিয়ে ডিগ্রি মোড, দুইটা মোড, সরি, দুইটা মোড। একটা হচ্ছে গিয়ে ডিগ্রি মোড আর একটা হচ্ছে গিয়ে রেডিয়ান মোড। তো ডিগ্রি মোড থাকলে ক্যালকুলেটরে সাধারণত ডি ডি লেখা ওঠে, ক্যালকুলেটরের উপরে এক জায়গায় ডি লেখা ওঠে। আর কোথাও যদি ক্যালকুলেটরে ডি লেখা থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে রেডিয়ান মোডে নিতে হবে। এটা এক এক ক্যালকুলেটরে এক এক রকম। নিজের ক্যালকুলেটরের নাম দিয়ে একটা সার্চ দিয়ে নেবেন যে কিভাবে এই ক্যালকুলেটরের এই মডেলের জন্য ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হয়। খুব ইজি, 2-3টা বাটন চাপলেই হবে। শিফট চেপে কিছু একটা চাপতে হবে, কোনো একটা, অথবা ফাংশন যাদের ইয়েতে আছে ক্যালকুলেটরে, ফাংশনের উপরে নিচে অ্যারো দিলেই সাধারণত বের হয়ে আসে যে ডিগ্রিতে নেওয়া থেকে কিভাবে রেডিয়ানে নিতে হয়। ক্যালকুলেটর, পুরো ক্যালকুলেটরের মোডটাই রেডিয়ানে নিতে হবে। কারণ নরমালি আমরা কস কত হিসাব করে থাকি? কস হিসাব করে থাকি হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এরকম না? এগুলা তো ডিগ্রির হিসাব, কিন্তু এখানে কিন্তু আমরা পাই এর হিসাবে আছি। মানে এখানে অ্যাঙ্গেল গুলো হচ্ছে গিয়ে সব রেডিয়ানে। এখানে ওই ডিগ্রি মোডে থাকলে উত্তর ভুল চলে আসবে। তো ক্যালকুলেটরে রেডিয়ান মোডে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। রেডিয়ান মোডে নিয়ে গেলে আর এডি নামে লেখা থাকে রেডিয়ান। তারপরে কসের পরে 1.5 চাপলেই আর যোগ 3 দিয়ে হাফ দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করলে প্রথমে x1 এর এই মানটা পাওয়া যাবে। x1 এর এই মানটা আবার এই cos-এর x এর জায়গায় বসাইতে হবে। এখানে বসাইলে x2 পাওয়া যাবে। আচ্ছা, তাহলে থামবো কোথায়? এভাবে তো ধাপে ধাপে আগানো যাবে, খুব ইজি। থামবো হচ্ছে গিয়ে যখন 3 ঘর পর্যন্ত মিলে যাবে রেজাল্ট। এখানে 1 ঘর পর্যন্ত মিলছে দশমিকের পরে, দ্বিতীয় ঘর আবার ভিন্ন ভিন্ন আসছে। এই জন্য দ্বিতীয় মানটা আবার তৃতীয়বার এই ইকুয়েশনে বসাবো। 1.5177 এটা বসাইলে তারপর পেলাম 1.526। এরপরের বার এই মানটা আবার বসাইলাম এখানে 1.522, দ্বিতীয় ঘর পর্যন্ত মিলে গেছে। তারপরে এই মানটা আবার বসাইলাম, মিলে নাই, তৃতীয় ঘর মিলে নাই, তৃতীয় ঘর মিলে নাই। এবার বসানোর পরে তৃতীয় ঘর পর্যন্ত মিলে গেছে। তৃতীয় ঘর পর্যন্ত মিলে গেলে আমরা থেমে যাব। থেমে গিয়ে যে নতুন যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটায় এখানে 1.523, এরপরে 8 আছে। তো চতুর্থ ঘরে যদি ওই যে বলছিলাম যে
5 বা তার উপরে কিছু থাকে তাহলে তৃতীয় ঘরটা চেঞ্জ করে 1 বাড়ায় দিতে হয়। সো এখানে এক্সাক্ট সলিউশন যখন আমরা লিখব অর্থাৎ তৃতীয় ঘরে যখন থামবো তখন সেটাকে 1.524 হিসেবে লিখতে পারি। এটা মোর অ্যাকুরেট। হ্যাঁ, 1.523 এর চেয়ে 1.524 মূল সলিউশনের বেশি কাছাকাছি হবে অবভিয়াসলি, এই কারণে 1.524 লেখা হয়েছে। আচ্ছা, এখন ওই যে বললাম যে কোনো খান থেকে শুরু করার কিছু সুবিধা বা অসুবিধা আছে। একটা অসুবিধা হচ্ছে যে এখানে কেউ একজন হয়তো 1.5 দিয়ে শুরু করলো, বইয়ে 1.5 দিয়ে শুরু করছে, কেউ হয়তো 1.53 থেকে শুরু করতে পারতো। 1.53 থেকে শুরু করলে তাকে কিন্তু 7 ধাপ করতে হতো না, তাকে কিন্তু হয়তো 5 ধাপের পরই তার উত্তর মিলে যেতে পারতো। তো যে কোনো খান থেকেই ধরি না কেন সলিউশন আসবে, হয়তো 2-3 ধাপ বেশি করা লাগতে পারে বা কম করা লাগতে পারে, এরকম পার্থক্য হতে পারে। এক একজন এক একটা ধাপ ধরবে, এক একটা ভ্যালু ধরবে, সেটাই স্বাভাবিক এবং সেইভাবেই সে আগাবে। স্যার কোন ভ্যালুটা ধরলে বা আমরা কিভাবে বুঝতে পারি যদি একটা ভ্যালু ধরলে যেখানে আমাদের ধাপ কম লাগে তো আমাদের সময়ও কম লাগবে, কষ্টও কম হবে? লাস্টের দিকে এই মেথডে সেটা বোঝার কোনো উপায় নাই, এই মেথডে কোনো গ্যারান্টি নাই। যেই ভ্যালুটা একে সলভ করে সেই ভ্যালুটা, এখন কাকে কে যে সলভ করবে সেটা তো আমরা প্রথমে জানি না, আন্দাজে ধরে নিতে হবে। এই মেথডে কোনো ইয়ে নাই, নিয়ম নাই আসলে। তো আরেকটা ইয়ে দেয়া আছে, এটাও সেম, এটা আপনারা একটু নিজেরা দেখে দিবেন, না বুঝলে আমি আছি, সবগুলা দেখানোর দরকার নেই, কিছু স্যার নিজেরা আমাদের কি মিডের সিলেবাস কি কমপ্লিট না মিডের সিলেবাস বাকি আছে স্যার এখন? বাকি আছে। মিডের সিলেবাসই স্যার? জি, তো আচ্ছা, এইটা যেটা এটা সিলেবাসে আছে কিন্তু আমি বাদ দিতে চাচ্ছি, এইটা আপাতত রাখতেছি না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। অ্যাক্সেলারেশন অফ কনভার্জেন্স বা 8 ডেল্টা স্কয়ার প্রসেস একটু জটিল আছে এবং ধাপগুলাও একটু বেশি বেশি। কেউ চাইলে পড়ে নিতে পারেন, যদি স্বেচ্ছায় কোনো কোশ্চেন থাকে তাও করতে পারেন, পরে কিছু যদি না বোঝা যায় সে ব্যাপারে আমাকে কোশ্চেন করতে পারেন, বাট সিলেবাস থেকে আপাতত আমি বাদ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই ম্যাথ প্রবলেমটা হচ্ছে গিয়ে 8 ডেল্টা স্কয়ার প্রসেস, একটু ঝামেলার। যেটা আমাদের দরকার বা যেটা নিয়ে সাধারণত নিউমেরিক্যাল অ্যানালাইসিসে বেশি কাজ হয় এবং যে প্রসেসটা ফাস্ট সবচেয়ে দ্রুত কাজ করে সেই প্রসেসটা হচ্ছে গিয়ে নিউটন র্যাপসন মেথড। এই মেথডটা আমরা একটু দেখব, এটাই রুট ফাইন্ডিংস এর এটাই শেষ মেথড, মানে এই চ্যাপ্টারের জন্য আমাদের এটাই হচ্ছে গিয়ে ফাইনাল মেথড। ওকে, সো এই মেথডটার প্রসিডিউর কি? এই মেথডটার প্রসিডিউরও আগেরগুলোর মতোই, একটা সূত্র থাকে, ওই সূত্রটা ধরে ধরে বারবার সলভ করে করে আগাইতে হয়। সেই সূত্রটা কোত্থেকে আসছে? সেই সূত্রটা আসছে হচ্ছে গিয়ে একটা সিরিজ থেকে, যেটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি। সেই সিরিজটা হচ্ছে যে আমাদের টেইলর সিরিজ। টেইলর সিরিজ কারো মনে না থেকে থাকলে আমরা আবার একটু দেখে আসি। এই চ্যাপ্টারে নাই, সরি এই স্লাইডে নাই। টেলর সিরিজ ওই যে প্রথম যে স্লাইডটা দেওয়া হয়েছিল সেই স্লাইডটা অলরেডি আছে। তো টেইলরের সিরিজে একটা ফাংশনকে এক্সপ্যান্ড করা যায়।
একটা ফাংশনকে এক্সপ্যান্ড করা মানে হচ্ছে fx সমান সমান কিছু একটা থাকে, সেখানে যদি আমরা fx নট প্লাস h এরকম আকারে যদি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেই রিপ্রেজেন্টেশনটাকে এভাবে লেখা যায়। সেটা হচ্ছে গিয়ে প্রথম ভ্যালুটা আসে fx নট, তারপরের ভ্যালুটা আসে h f প্রাইম x নট, তারপরের ভ্যালুটা আসে h স্কোয়ার ওভার ফ্যাক্টোরিয়াল 2 f ডাবল প্রাইম x নট, তারপরে ট্রিপল প্রাইম, তারপরে ফোর্থ প্রাইম, এইভাবে সিরিজটা হচ্ছে কি অসীম পর্যন্ত থাকে। তো f(x নট) সমান সমান আসলে এখন নেগলেক্টিং সেকেন্ড এন্ড হায়ার অর্ডার ডেরিভেটিভস, এটার মানে কি? এটার মানে যেটা সেটা হচ্ছে যে এখানে তো f ডাবল প্রাইম আছে, f তারপরে f ট্রিপল প্রাইম থাকবে, তারপরে f চারটা প্রাইম থাকবে, তারপরে পাঁচটা প্রাইম থাকবে, এরকম আরো থাকবে। কিন্তু ওই বড় বড় যে ডেরিভেটিভ আছে সেই ডেরিভেটিভ গুলোকে আমরা বাদ দিলাম, কারণ হচ্ছে যে h এর মানটা ধরে নেই যে ছোট, h এর মানটা যদি ছোট হয় তাহলে ধরলাম h হচ্ছে গিয়ে 0.01, h স্কোয়ার তাহলে কত হবে? h স্কোয়ার হবে 0.0001। একটা ছোট মানকে স্কোয়ার করলে সেটা আরো ছোট হয়ে যায়। দশমিকের পরে যদি কয়েকটা সংখ্যা থাকে তাহলে তাকে স্কোয়ার করলে আরো ছোট হয়ে যাবে। h কিউব করলে সেটার দশমিকের পরে 5টা শূন্য আসবে, 5টা শূন্য আসার পরে তারপরে একটা এক আসবে। তো কিউবেরই এই অবস্থা, তাহলে টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6, ওগুলো আসলে অনেক ছোট হবে। এই ছোট মানগুলোকে যদি উপেক্ষা করা হয় তাহলে এই সূত্রটা কি দাঁড়ায় আমাদের? এই সূত্রের বাম পক্ষে থাকবে তাহলে শুধু h যুক্ত টার্মটা, অর্থাৎ এতটুকু থাকবে হচ্ছে কি আমাদের বাম পক্ষে, আর ডান পক্ষে থাকবে আমাদের 0, কারণ fx সমান সমান হচ্ছে যে 0। তো তাহলে কি দাঁড়াইলো? fx নট প্লাস h, তারপরে হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ অফ x নট সমান সমান হচ্ছে যে 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা h এর একটা সূত্র বের করতে পারি। সেই সূত্র হচ্ছে h সমান সমান হচ্ছে f প্রাইম x, h কে যদি h যুক্ত টার্মটাকে যদি বাম পাশে রাখি তাহলে আমাদের ডান পাশে আসবে হচ্ছে গিয়ে মাইনাস fx নট। সো h সমান সমান আসবে মাইনাস fx নট f প্রাইম x নট। আচ্ছা, 1 মিনিট, আমি একটু বিরতি নিতেছি। রফিক ভাই, হ্যালো। আচ্ছা, ঠিক আছে, তো আবার শুরু করতেছি আমি। যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে h এর সূত্রটা আমরা পাই। h সমান সমান হচ্ছে যে fx নট মাইনাস
ওভার এক্স প্রাইম এক্স নট। তাহলে এখন এই যে এখানে সূত্রটা যে আসছে সেই সূত্রটা আসলে এই লাইনটা থেকে আসছে, x1 সমান সমান হচ্ছে গিয়ে এক্স নট প্লাস এইচ, অর্থাৎ এক্স এর যে নতুন ভ্যালু সেই নতুন ভ্যালু x1 যেটা, সেই x1টা আসে হচ্ছে গিয়ে এক্স এর যেই শুরুর যেই ভ্যালুটা তার সাথে এইচ যোগ হয়ে। তাহলে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি? এই সূত্র থেকে বলতে পারি যে বাম পক্ষে আছে x1, ডান পক্ষটা হবে হচ্ছে গিয়ে x নট প্লাস এইচ, এক্স নট আর এইচ এর যে এই যে নতুন মানটা আমরা পেলাম, এইচ এর যে একটা সূত্র বের করলাম, সেই সূত্রটা হচ্ছে, সেই সূত্র থেকে আমরা পাইতেছি এইচ মানে হচ্ছে মাইনাস এফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স নট। তাহলে যদি আমাদের এক্স এর শুরুর ভ্যালুটা জানা থাকে, সেইখান থেকে পরবর্তী ভ্যালুটা বের করা যায়। তাহলে এই সূত্র অনুযায়ী বলতে পারি x2 সমান সমান কি বলতে পারি? সব জায়গায় x এর মান যদি এক এক করে বাড়ায় দেই, তাহলে x1 এর জায়গায় চলে আসবে x2, x নট এর জায়গায় চলে আসবে x1, f x নট এর জায়গায় চলে আসবে f x1, আর f প্রাইম x নট এর জায়গায় চলে আসবে f প্রাইম x1। এইভাবে দ্বিতীয় ধাপে x1 থেকে x2 বের করা যাবে। x1 থেকে x2 বের করা গেলে x2 থেকে x3 বের করা যাবে, x3 থেকে x4 বের করা যাবে। অর্থাৎ কোনো একটা মান যদি xn হয়, সেই xn যদি আমরা জানি, fxn যদি জানি আর f প্রাইম xn যদি জানি, এই সব কয়টা মান জানা থাকলে আমরা পরবর্তী মানটা বের করতে পারবো। এই যে সূত্রটা, এই সূত্রটাকে বলে নিউটন র্যাপসন ফর্মুলা। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই মানটা আমাদের কোনো একটা শুরুর ভ্যালু থেকে আগে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এই সূত্রটা প্রয়োগ করে দ্বিতীয় ভ্যালুটা বের করতে হবে, দ্বিতীয় ভ্যালুটা বের করে আবার এই সূত্রে রিপ্লেস করতে হবে দ্বিতীয় ভ্যালুটাকে, তাহলে তৃতীয় ভ্যালুটা পাওয়া যাবে। সোজা কথা আমাদের সূত্র হচ্ছে গিয়ে এটা, আগের সবকয়টা ভ্যালুর জন্য x জানতে হবে, fx জানতে হবে এবং f প্রাইম xn জানতে হবে। এবং f প্রাইম সম্বন্ধে আসলে বলছি, এই প্রাইম মানে হচ্ছে ডেরিভেটিভ। আমাদের যে fx এর সূত্রটা আছে সেটা ডেরিভেটিভ জানতে হবে। আচ্ছা, আর এইখানে যেটা জানার সেটা হচ্ছে যে আমাদের এখানেও 5 প্রাইম x ইজ লেস দেন 1 হইতে হয়, আর 5 প্রাইম x মানে হচ্ছে যে fx f ডাবল প্রাইম x ডিভাইডেড বাই f প্রাইম x স্কয়ার। নরমালি সাধারণত আমরা এটা চেক করি না, এই 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 মেথডে সাধারণত মিলে যায়, নরমালি এইখানে চেক করি না আমরা, তবে চেক করে নেওয়া ভালো। অনেক সময় কোডিং করার সময় আসলে চেক করে নেওয়া হয়, তবে নরমালি ইয়ের সময় পরীক্ষার খাতায় অঙ্ক দেওয়ার সময় আমরা এমন ভাবে দেই যাতে এই শর্তটা আসলে ফুলফিল হয়, না হলে তো মানে এই পদ্ধতিটা আঁকানোই যাবে না। এজন্য চেক করার দরকার নাই, পরীক্ষায় হাতে কলমে করার সময় দরকার নাই, তবে কেউ যদি কোড করতে চায় তখন এটা দিতে হবে। আচ্ছা, তো আমরা একটা উদাহরণ একটু দেখি, তারপরে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত রেখে আমরা পরে বাকিটা কন্টিনিউ করব। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন দেয়া আছে x³ - 2x - 5 = 0। এখানে fx, তাহলে সূত্রটা কি? এই সূত্রটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, x এর নতুন মান সমান সমান হচ্ছে x এর বর্তমান মান, fx এর বর্তমান মান আর f প্রাইম x এর বর্তমান মান। আচ্ছা, x এর মান জানা থাকা লাগবে, আর হচ্ছে যে fx যেটা, সেই fx মানে হচ্ছে যে আমাদের যে x এর যে ইকুয়েশনটা দেয়া আছে সেই ইকুয়েশনে ওই মানটাকে বসাবো, আর f প্রাইম x টা বের করতে হবে, অর্থাৎ ফাংশনটাকে ডেরিভেটিভ করা আমাদেরকে পারতে হবে। যে ফাংশনটাই দেয়া থাকে তাকে
ডিফারেন্সিয়েশন করতে জানতে হবে, সেটা যেই ফাংশনই হোক। তার মানে নর্মাল যেসব ডিফারেন্সিয়েশনের যে রুলগুলো আছে সেই রুলগুলো অবশ্যই আমাদের জানা থাকতে হবে। যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, সাইন এক্স এর সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, লগ কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, দুইটা এক্স এর টার্ম যদি গুণ অবস্থায় থাকে, অর্থাৎ এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স এরা যদি গুণ অবস্থায় থাকে তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়। এগুলো কিন্তু ডিফারেন্সিয়েশনের একদম মূল জিনিস, এগুলো জানা থাকা লাগবে। ডিফারেন্সিয়েশন আশা করি সবাই কম বেশি পারবে যদি একটু প্র্যাকটিস করে। তো ধাপগুলো আমরা আসি। তাহলে ফার্স্টে এফ এক্স হচ্ছে গিয়ে এই পুরাটা, হ্যাঁ, এফ এক্স বের করার নিয়ম আগেও বলছি, যত রাশি আছে সবগুলোকে বাম পক্ষে নিয়ে ডান পক্ষে শূন্য নিয়ে আসতে হবে, নিয়ে আসলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গিয়ে এফ এক্স। এখানে দেয়াই আছে ওইভাবে, এই জন্য এই পুরাটাই হচ্ছে এফ এক্স। এটাকে তাহলে এক্স এফ এক্স জানি, এফ প্রাইম এক্স লাগবে, এফ প্রাইম এক্স মানে হচ্ছে এটার ডেরিভেটিভ, এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো, এক্স কিউব, এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে 3x স্কয়ার হচ্ছে গিয়ে x কিউবের ডিফারেন্সিয়েশন, এই 3x স্কয়ার, আর হচ্ছে গিয়ে টুয়াইস x মাইনাস টুয়াইস x, এই মাইনাস এখানে আসলো, 2 সামনে চলে আসবে, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, সো এইটার জন্য 2 পাওয়া যাবে। আর আছে -5 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়, সো ওভারঅল আমরা পেয়ে গেলাম 3x স্কয়ার মাইনাস 2। এখন কি করতে হবে, এখন হচ্ছে যে আমাদের এই সূত্রে এটাকে বসাবো। তো x2 x ধরে নিলাম, শুরুতে x এর একটা মান আমাদের দরকার, হ্যাঁ, এখন কত ধরবো সেটা সেটা ডিপেন্ড করে। যদি এই টাইপের সহজ সমীকরণ হয় তাহলে যে কোনো কিছু থেকে শুরু করা যায়, যদি রেঞ্জ দেয়া না থাকে যে কোনো কিছু থেকেই শুরু করা যায়, তবে একটু শূন্যের কাছাকাছি, মানে এই ইকুয়েশনে বসাইলে শূন্যের কাছাকাছি আসবে এমন একটা মান হইলে ভালো, এমন একটা মান হইলে ভালো, কারণ হচ্ছে যে তাহলে ধাপ কমে আসবে। আচ্ছা, যদি শূন্য বসাই তাহলে এখানে কত পাবো, এখানে পাবো শূন্য, প্রথমটা পাবো শূন্য, দ্বিতীয়টা পাবো শূন্য, আর থাকবে -5, -5 শূন্যের কাছাকাছি, এটা বলতে পারি না। যদি 1 বসাই তাহলে কত পাবো, 1 বিয়োগ 2 বিয়োগ 5, তার মানে হচ্ছে যে -6, সেটাও শূন্যের কাছাকাছি, তা বলতে পারি না। যদি 2 বসাই তাহলে হচ্ছে গিয়ে 8 বিয়োগ 4 বিয়োগ 5, তখন পাওয়া যায় -1, এটা একটু শূন্যের কাছাকাছি আছে বলা যায়। তো কেউ যদি 2 থেকে শুরু করে তাহলে হয়ে যাবে, বা যদি বলে যে একটু 2.5 নেই বা 2.2 নেই তাহলে আরেকটু কাছাকাছি যাবে। তো একটু শূন্যের কাছাকাছি মানটা হয় কিনা সেটা একবার একটু ক্যালকুলেটর দিয়ে চেক করে নিলে ধাপগুলো কমে আসবে, এই হচ্ছে গিয়ে মূল কথা। তবে শূন্য শূন্য দিয়ে কেউ যদি শুরু করতে চায় কোনো অসুবিধা নেই, হয়তো 2টা ধাপ বেশি করা লাগবে, আর বেশি কিছুই হবে না, উত্তর মিলবে ঠিকই। সো কত ধরতে হবে সেটার একটা আইডিয়া দিলাম আর কি। এরা 2 ধরছে, শূন্যের কাছাকাছি রেজাল্ট পাওয়া যায় এই ইকুয়েশনে বসাইলে, এই কারণে। আচ্ছা, তাহলে এখন কি কি লাগবে আমাদের। আচ্ছা, x1 যদি আমরা বলি, x1 বের করার জন্য লাগে হচ্ছে গিয়ে আগের ভ্যালুটা x0 লাগে, fx0 লাগে, আর হচ্ছে গিয়ে f প্রাইম x0 লাগে। তার মানে কি কি লাগবে, তার মানে লাগবে আমাদের হচ্ছে গিয়ে x0 কত ধরছি, x0 শুরুতে ধরে নিলাম যে মানটা, সেই মানটা হচ্ছে 2। fx0 মানে কি, fx0 মানে হচ্ছে গিয়ে f এর ইকুয়েশনে এই 2 কে বসাইতে হবে। f এর ইকুয়েশনে 2 কে বসাইতে হলে আমরা 2 বসাই যদি দেখি, তাহলে একটু আগে বললাম যে -1 পাবো, সেই -1 এখানে লিখতে হবে। আর f প্রাইমের মধ্যেও আবার এই 2 কে বসাইতে হবে। এখানে যদি 2 কে বসাই, 2 স্কয়ার মানে 4, 3 4 12 বিয়োগ 2 মানে হচ্ছে 10, তো নিচে 10 আসবে। সো 2 -1/10, এটাকে হিসাব করলে পাওয়া যাবে 2.1।
তো x1 বের হয়ে চলে আসছে। এখন কি দরকার? এখন দরকার হচ্ছে x2। x2 এর জন্য সূত্র একই। কি করতে হবে? x1 এর জায়গায় x2 লিখবো, x0 এর জায়গায় x1 লিখবো, x1 এর জায়গায় x1, x0 এর জায়গায় x1। তার মানে x2 বের করার সময় লাগে হচ্ছে কি x1। x1 পাওয়া যাবে এখান থেকে। fx1 লাগবে। fx1 মানে হচ্ছে গিয়ে fx এর জায়গায় এখন 2.1 বসাইতে হবে। আর f প্রাইম x1 লাগে, সেটা হচ্ছে গিয়ে f প্রাইমের যে সূত্র সেই সূত্রের জায়গায় এখন 2.1 বসাইতে হবে যত জায়গায় x আছে। তো ক্যালকুলেটরের ইউজ অলরেডি শেখানো হয়েছে। জাস্ট কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে এই সূত্রটা, এই যে x, ক্যালকুলেটরে লিখতে হবে এটা x, তারপরে হচ্ছে গিয়ে fx এর যে সূত্রটা আছে সেই সূত্র বা অঙ্ক যেটা দেয়া থাকবে সেটা এই ভাগের উপরে লিখতে হবে। আর ভাগের নিচে লিখতে হবে, ভাগ চিহ্নের নিচে লিখতে হবে হচ্ছে গিয়ে f প্রাইম x এর জন্য যেই সূত্রটা পাওয়া গেছে সেই সূত্রটা। f প্রাইম x মানে ফার্স্ট ডেরিভেটিভ করে যেই রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটা x দিয়ে ক্যালকুলেটরে এইভাবে সাজায় লিখতে হবে। এইভাবে সাজায় লেখার পর তারপরে আমরা কিন্তু x সমান সমান প্রথম মানটা বসাবো, x1 এর মান পাবো। x1 এর মানটা যদি আবার ক্যালকুলেটরে ওই যে যেভাবে বলছিলাম ক্যালকুলেট বাটন চেপে যদি x এর মানটা আবার বসাই তখন কিন্তু দ্বিতীয় মানটা পেয়ে যাব। দ্বিতীয় মানটা যদি খাতায় লিখে রাখি, তারপরে যদি তৃতীয়বার আবার চাপি এবং ক্যালকুলেট বাটনটা চাপি এবং এই মানটা বসাই, তৃতীয় মানটা পেয়ে যাব। বারবার কিন্তু কিছুই করতে হবে না, শুধুমাত্র সংখ্যায় যে রেজাল্টটা বের হবে ওই রেজাল্টটা খাতায় লিখবো, খাতায় লিখে ওই সংখ্যাটাই আবার ক্যালকুলেট বাটন চেপে ক্যালকুলেটরে বসাই দিব। ক্যালকুলেটর আমাদেরকে সব ধাপে ধাপে করে দিবে। শুধু মূল কাজ হচ্ছে যে fx প্রাইমটা ঠিকমতো বের করা আর ক্যালকুলেটরে এই ইকুয়েশনটাকে সাজায় লেখা। পদ্ধতি খুব কঠিন কিছু না, পদ্ধতি খুব তাহলে সোজা। তো স্যার একদম শর্ট হয়ে যাবে ম্যাথ। হ্যাঁ, ম্যাথ অনেক শর্ট হয়ে যাবে এবং দশমিকের পরে 3 ঘর পর্যন্ত বা 4 ঘর পর্যন্ত যেটাই মিলাইতে বলে ওটা খুব দ্রুত চলে আসবে। তাহলে আমরা কি পরীক্ষাতে এইভাবেই লিখবো? হ্যাঁ, শর্ট ওভাবেই করে? লিখবেন, ওভাবেই শর্ট করে লিখবেন। প্রথমে আচ্ছা, এই যে fx লিখবেন, f প্রাইম x লিখবেন, এই সূত্রটা লিখবেন। ঠিক সূত্রটা আছে। লেখার পরে x1 যা আসে সেটা লিখবেন, তারপরে x2 লিখে উত্তরগুলা বসাই দিলেই হবে, আর বেশি কিছু করতে হবে না। তো আমার সাজেশন ঠিক হচ্ছে আছে। যে এখন তো পদ্ধতি বুঝলেন কি করতে হবে। তো পদ্ধতি যদি বোঝা হয়ে থাকে তাহলে এই যে এই ম্যাথটা আছে, যে এই ম্যাথটা সবাই ট্রাই করবেন বাসায়। যে ম্যাথটা করে দেয়া আছে সেই জি স্যার। ম্যাথটা বলে দেয়া আছে যে উত্তরগুলো এরকম পাওয়া যাবে। হ্যাঁ, প্রথম ধাপে উত্তর এটা আসবে, দ্বিতীয় ধাপে উত্তর এটা আসবে, তৃতীয় ধাপে এটা আসবে। একবার পড়লে বোঝা যাবে যে আসলে কিভাবে ম্যাথটা করতে হবে। তো সাজেশন থাকবে এটা যে এইভাবে এই ডিফারেন্সিয়েশনটা এরকম কিভাবে আসলো সেটাও একবার চেক করবেন, কারণ ডিফারেন্সিয়েশন জানা থাকবে। এই অঙ্কের মূল ধাপই হচ্ছে ডিফারেন্সিয়েশনটা কেউ ঠিকমতো করতে পারতেছে কিনা। ক্যালকুলেটর তো সবাই কম বেশি ইউজ করতে পারে, ডিফারেন্সিয়েশনটা ঠিকভাবে করতে পারতেছে কিনা তাহলে অঙ্ক মিলে যাবে। তো স্লাইড তো দেয়াই আছে, জাস্ট এই ম্যাথটা ট্রাই করবেন, ট্রাই করে দেখেন যে উত্তর মিলে কিনা। তারপরেও আরো কোনো প্রবলেম থাকলে আরো দুই একটা উদাহরণ আছে, সেই উদাহরণগুলো নেক্সট ক্লাসে দেখায় তারপরে অন্য চ্যাপ্টারে আমরা চলে যাব। তো আজকে অলরেডি 2-3টা মেথড সম্বন্ধে আলোচনা হয়ে গেছে, আজকে আর বাড়াইতেছি না, ঠিক আছে? এক্সাম্পল গুলো করে দেয়া আছে, জাস্ট বইয়েও আছে, প্র্যাকটিস করলে বাসায় প্র্যাকটিস করলে বুঝতে সুবিধা হবে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা ম্যাথের সলিউশন যেটা করছিলেন 3 মানে দশমিকের পরে 3 ঘর, হুম। এটার একটু দেখলে ভালো হতো। মানে লাস্টে আমি যে 3টে ঘর মিলাইলাম এটার ব্যাপারে কাকে ফলো করে মেলাবো এটা একটু বের করলে স্যার বোঝা যাবে। জি স্যার 1.5, হ্যাঁ জি স্যার 1.524 আমরা যে এটা ক্যালকুলেশন করার পরে 1.524 এটা মিলালাম, কিন্তু কার উপর ভিত্তি করে অথবা কাকে ফলো করে আমরা এটা করলাম স্যার? আগের ধাপে কত আসছে তার উপর, তার সাথে 1.524। মিলাইতে হবে। আগের ধাপে কত আসছে 1.522 আর এখানে আসছে 1.524। জি স্যার। 2 ঘর পর্যন্ত মিলছে, কিন্তু তৃতীয় ঘরে এসে কিন্তু মিলে নাই। স্যার এটা কার সাথে মিলাবো, এটা কার সাথে মিলাবো স্যার? আগের ধাপে যে আসছে তার সাথে। এই যে এটা তো পরের ধাপ,
পঞ্চম ধাপে গিয়ে এটা পাবেন। চতুর্থ ধাপ তো অলরেডি খাতায় করা আছে। চতুর্থ ধাপে কত পাইছেন তার সাথে পঞ্চম ধাপের রেজাল্ট মিলাবেন। চতুর্থ ধাপ কার সাথে মিলাবেন? তৃতীয় ধাপের সাথে মিলাবেন। তৃতীয় ধাপ কার সাথে মিলাবেন? প্রথম ধাপের সাথে মিলাবেন। প্রথম ধাপের আগে তো আন্দাজে একটা ধরে নিছেন, ওইটার সাথে তো আর মিলানোর কিছু নাই। ও জি স্যার। যতক্ষণ পর্যন্ত এই যে ষষ্ঠ ধাপে এটা পাইছি, পঞ্চম ধাপে এটার সাথে মিলাইলাম, 5.2 পর্যন্ত মিলছে, কিন্তু তৃতীয় ঘর মিলে নাই। সো 3 পর্যন্ত এখনো অ্যাকুরেট হয় নাই। সপ্তম ধাপে গিয়ে দেখতেছি যে 3 ধাপ পর্যন্ত মিলে গেছে। এখন থামার সময় চলে আসছে। প্রথমে আমরা যে আন্দাজে ধরছিলাম এটার উপর ভিত্তি করে 3 ধাপ মিলাবো স্যার। হ্যাঁ, আগের দশমিকের পরে যে দশমিক চিহ্নটা দেখতে পাইতেছেন, স্যার। দশমিকের পরে 5 2 2, আর এইখানে আছে তার আগে তো খাতায় এই রেজাল্টটা অবশ্যই থাকবে। দশমিকের পরে 5 2 6, তো খাতায় তো এই রেজাল্টটা আগে আছে, মিলাইতে হবে তো এই সাথে, খাতায় যা আছে তার সাথে তো মিলাইতে হবে। চতুর্থ ধাপে এটা পাওয়ার পরে এখানে দশমিকের পরে 5 2 6, দশমিকের পরে 3টা সংখ্যা হচ্ছে গিয়ে এইটা, আর এখানে হচ্ছে গিয়ে 5 2 2, তো দশমিকের পরে 2টা সংখ্যা অলরেডি মিলে গেছে, 5 2 2 পর্যন্ত 2 পর্যন্ত মিলে গেছে, কিন্তু 6 আর 2 তো মিলতেছে না। যতক্ষণ এই 2টা সংখ্যা না মিলবে, তৃতীয় ঘরে এসে যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত থামা যাবে না। কারণ কোশ্চেনে বলে দেয় আছে যে কারেক্ট টু 3 ডেসিমাল প্লেসেস, তার মানে দশমিকের পরে 3টা ঘর পর্যন্ত আগের বারের যে রেজাল্টটা তার রেজাল্টের সাথে পরের রেজাল্টের 3 ঘর পর্যন্ত মিলতে হবে। যারা যারা অ্যাটেন্ডেন্স দেন নাই চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। থ্যাংক ইউ স্যার। কেউ বাকি আছে অ্যাটেন্ডেন্স দেওয়ার?